প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়জার হালা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চোখের আধুনিক চিকিৎসায় রিফ্র্যাক্টিভ সার্জারি। কাকে বলে এই সার্জারি, কাদেরকে করা হয়, কখন করা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অতিথি হিসেবে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল হাসান খান, ফ্যাকো, ল্যাসিক ও রিফ্র্যাক্টিভ সার্জন, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন নিউজের দর্শকদের ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দর্শক, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে 0241010469 এই ফোন নম্বরে ফোন করে প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়ে চলে আসি। আজকে আমরা কথা বলছি রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে। একেবারে শুরুতেই জানতে চাই, আমরা বলছি যে আধুনিক চিকিৎসায় রিফ্র্যাক্টিভ সার্জারি, কোন কোন সার্জারিকে আমরা আসলে এর আওতায় ফেলছি? ধন্যবাদ। বেসিক্যালি আমাদের যে চোখের সবচেয়ে বেশি কমন যে রোগ সেটা হচ্ছে চোখের পাওয়ারের সমস্যা। ইভেন একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবারই মধ্যেই একটা সার্টেন পার্সেন্টেজ অফ পপুলেশনের দেখা যায় যে চোখে পাওয়ারের সমস্যা আছে। এই চোখের পাওয়ারের আমাদের কনভেনশনাল চিকিৎসা হচ্ছে চশমা পরা। এই আধুনিক চিকিৎসা আমরা এই জন্যই বলছি কারণ এই চশমার পরিবর্তে আপনি লেজার ট্রিটমেন্ট দিয়ে লেজার কারেকশন করে চোখের চশমা মুক্ত জীবনযাপন করতে পারবেন। এই লেজার ট্রিটমেন্টকেই আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি বলি। যদিও এছাড়াও আরও কিছু মডিউলস আছে যাকেও আমরা রিফ্র্যাক্টিভ সার্জারির দলে ফেলি। কমনলি রিফ্র্যাক্টিভ সার্জারি বলতে পিআরকে, ল্যাসিক, স্মাইল এবং সবশেষে স্মাইল প্রো। প্রথমে শুরু হয়েছে, একেবারে শুরুতে বলা যাবে যে পিআরকে দিয়ে শুরু হয়েছে, এরপরে ল্যাসিক, তারপরে স্মাইল, এখন স্মাইলেরই আরেকটা অ্যাডভান্স ভার্সন যেটাকে বলে স্মাইল। প্রত্যেকটা সার্জারি নিয়ে আপনার কাছ থেকে আমরা আসলে বিস্তারিত শুনবো। তবে তার আগে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, অনেককেই, আমিও দেখেছি, আমার ধারণা আপনিও দেখেছেন, বিশেষ করে গ্রামে গঞ্জে চশমা যখন ওনাদেরকে দেওয়া হয়, ওনারা কিছুদিন চশমা পরে ভাবেন যে আমার চোখটা ভালো হয়ে যাবে, আমি তো 1 মাস চশমা পরেছি, এবং তারপর থেকে ওনারা চশমা পরা বাদ দিয়ে দেন। অনেকে হয়তো সেই চশমাটা একেবারেই পছন্দ করেন না বা পরেন না। সেক্ষেত্রে যার আসলে চোখে এরকম সমস্যা আছে এবং চশমা লাগছে কিন্তু উনি চশমা পরছেন না, ওনার কী কী ধরনের সমস্যা হতে পারে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেই মনে করেন এটা একটা ট্রিটমেন্ট, যে আমার চোখে পাওয়ারের সমস্যা, আমি চশমা পরেছি, আমার চোখ ভালো হয়ে গেছে। আসলে বিষয়টা তা না, কারণ এটা হচ্ছে চোখের একটা গঠনগত সমস্যা। এই গঠনগত সমস্যা হিউম্যান পপুলেশনের মধ্যে কিছু পার্সেন্টেজ মানুষের চোখের গঠনটা এমন যে একেবারে আইডিয়াল যে গঠন যার আছে তার চোখে কোনো পাওয়ার লাগে না, যারই ওখান থেকে একটু ব্যতিক্রম আছে তার পাওয়ার লাগে। এখন আপনি চশমা পরলে তো আর সেই গঠনটা চেঞ্জ হয়ে যাবে না। নিয়ম অনুযায়ী চশমাটা হয়তোবা কম বেশি হতে পারে, কিছুদিন ব্যবহার করার পরে হয়তো দেখা গেল পাওয়ারটা একটু কম লাগছে অথবা বেশি লাগছে। সাধারণত ইয়াং পপুলেশনের পাওয়ার কিন্তু ইনিশিয়ালি একটু বাড়তে থাকে। দেখবেন আপনি 11-12 বছর বয়সে বা 13 বছর বয়সে যারা চশমা পরে, কিছুদিন পরে দেখা যায় যে ফলো আপে গেলে একটু বাড়িয়ে দেওয়া হয় অথবা কমিয়ে দেওয়া হয়। বাড়ানো হতে পারে, কমানো হতে পারে, কিন্তু আবার স্ট্যাটিকও থাকতে পারে, কিন্তু এটা একেবারে চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন এই চিন্তা করে বা এই কনসেপ্টে যদি কেউ চশমা পরা বন্ধ রেখে দেয়, তাইলে তার এক হচ্ছে তার চোখের দেখতে উনি তো কম পাচ্ছেনই, এর পাশাপাশি মাথা ব্যথা, ডিসকমফোর্ট, একটা সবসময় একটা অস্বস্তি ভাব, এটা তো থাকবে। আর বিশেষ করে ইয়াং পপুলেশনের যদি আনকারেক্টেড থাকে, মানে অর্থাৎ ওনার পাওয়ার লাগছে কিন্তু উনি ব্যবহার করছেন না, তাহলে একটা সময় চোখ ওইটাকেই অ্যাকসেপ্ট করে নেয় এবং ওইভাবেই অ্যাডাপ্ট করে নেয়। পরে আমাদের কাছে যখন আসে তখন আমরা দেখছি যে ওনার পাওয়ার লাগছে কিন্তু সেই পাওয়ার দেওয়া সত্ত্বেও উনি দেখতে পাচ্ছেন না, মানে ইমপ্রুভমেন্টটা তখন হয় না, যেটাকে আমরা প্রচলিত ভাষায় লেজি আই বলে থাকি, আর আমাদের পরিভাষায় আমরা বলি অ্যামব্লায়োপিয়া। এবং এটা বিশেষ করে যদি দুই চোখের মধ্যে আলাদা থাকে তাদের আরও বেশি হয়। ধরুন আমি একটা চোখ দিয়ে একদম সম্পূর্ণ দেখতে পাই, স্ট্যান্ডার্ড যতটুকু ততটুকু দেখতে পাই, আর একটা চোখ দিয়ে আমি অনেকটাই কম দেখি,
কিন্তু আমি যখন দুই চোখ খোলা রাখবো আমি কিন্তু সেটা বুঝতে পারবো না, কারণ আমরা দুই চোখে যখন খোলা থাকে তখন আমরা বুঝতে পারি না যে আমি কি দুই চোখ দিয়ে দেখছি নাকি একটা দিয়ে দেখছি। যখনই কোনো ডাক্তারের কাছে গেলে পরে আলাদাভাবে পরীক্ষা করা হয়, একটা চোখ ঢেকে আবার এইটা চোখ ঢেকে, তখন দেখা যায় যে একটা চোখে উনি কম দেখছে। এই কম দেখা অবস্থায় উনি যদি বুঝতে না পারেন এবং চিকিৎসা মানে যদি উনি চিকিৎসা না নেন, তাহলে একটা সময় এসে দেখা যায় ওই যেটাতে উনি কম দেখছেন সেটাতে চোখের চশমা দিয়েও আর কারেকশন হচ্ছে না, এবং সেটি তখন আসলে আরো ভয়াবহ সমস্যা, মানে হ্যাঁ, চোখ সেটা কি আমরা লেজি আই বা অ্যাম্বলিওপিয়া বলে থাকি। তার মানে যার চশমা থাকবে তাকে আসলে চশমাটা পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত উনি আরো কোনো চিকিৎসা বা যে রিফ্র্যাক্টিভ সার্জারি যদি না করতে পারেন। রিফ্র্যাক্টিভ সার্জারি করলে পরে উনি চশমা মুক্ত হবেন। এবারে আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন একেবারে শুরুতে আমরা পিআরকে এর ব্যাপারে, যে রিফ্র্যাক্টিভ সার্জারির মধ্যে একেবারে শুরুতেই ছিল। পিআরকে কাকে বলে এবং কি করা হয় এই সার্জারিতে, বিস্তারিত যদি বলতেন। পিআরকেটা হচ্ছে সংক্ষেপে পিআরকে, এটার অ্যাব্রিভিয়েশনটার মানে পূর্ণ শব্দটা হচ্ছে ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি। এখানে আমাদের বেসিক্যালি টোটাল যে কোনো রিফ্র্যাক্টিভ সার্জারিতেই বেসিক্যালি কর্নিয়াটাকে একটা আইডিয়াল শেপে নিয়ে আসা হয়। আমাদের চোখে যেটা আমরা প্রচলিত ভাষায় কালো মণি বলে থাকি, যেটা আমরা বাইরে থেকে দেখি কালো মণি, ওইটার একটা আইডিয়াল কার্ভেচার আছে, একটা আইডিয়াল শেপ আছে। যারই ওই শেপ থেকে ডেভিয়েশন আছে তারই পাওয়ার লাগে, সেটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। এখন এই কর্নিয়ার শেপটাকে রিশেপিং করাটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি। পিআরকেতে যেটা করে, পিআরকেতে এক ধরনের রে দিয়ে চোখের কর্নিয়ার সারফেসটা একেবারে উপরের যে একটা লেয়ারের সেল থাকে এপিথেলিয়াম সেল, ওই এপিথেলিয়ামটাকে রিমুভ করে দেওয়া হয়, করে তারপরে লেজার রশ্মি দিয়ে কারেকশন করা হয়। এবং এখানে কোনো ফ্ল্যাপ তৈরি করা হয় না, অর্থাৎ ওনার চোখের কর্নিয়াটা একই রকম থাকে, শুধু সারফেস সেলটা চলে যায়, পরে এটা আবার রিগ্রো করে উইদিন 48 আওয়ার্স। তো এইটাই হচ্ছে পিআরকে। আর আমি যদি এর সাথে সাথে ল্যাসিকের কথা বলি, ল্যাসিকে বেসিক্যালি সারফেস এপিথেলিয়ামটা রিমুভ করা হয় না, কিন্তু কর্নিয়ার একটা অংশ একটা ফাইন একটা ফ্ল্যাপ তৈরি করা হয়। এটা লেজার দিয়ে করা যায়, আবার একটা ইলেকট্রনিক ব্লেড দিয়েও করা যায়। যেটা ইলেকট্রনিক ব্লেড দিয়ে করি সেটাকে আমরা ব্লেড ল্যাসিক, সাধারণ ভাষায় ব্লেড ল্যাসিক বলি। আর যেটা লেজার রশ্মি দিয়ে করা হয় এটাকে বলি ফুল লেজার কারেকশন বা ফেমটোল্যাসিক। এই ব্লেড একটা ইলেকট্রনিক ব্লেড, এটা কিন্তু নর্মাল ব্লেড না, এটাও একেবারে খুবই হাইলি কন্ট্রোল কম্পিউটারাইজড একটা মেশিন। এটা প্রথমে চোখের উপরে বসে, তারপরে ডক্টর ওটাকে স্টার্ট করেন, জাস্ট ফিউ সেকেন্ডসের জন্য মেশিনটা এদিকে যায় আবার এদিকে আসে। এতে চোখের কর্নিয়ার একটা ফাইন ফ্ল্যাপ তৈরি হয়। আমি সাধারণ ভাষায় বোঝাতে গেলে, আপনি যদি যে কোনো একটা জিনিস যদি একটা মানে কিছু একটা দিয়ে যে একটা পাতলা লেয়ার যদি আলাদা করেন, এটা করার পরে ওটাকে উল্টানো হয়, উল্টানো হওয়ার পরে যে ওপেন স্পেসটা তৈরি হলো ওইখানে লেজার রশ্মি দিয়ে চোখের কার্ভেচার কারেকশন করা হয়, যেটা ওই পিআরকেতে করা হয়েছিল। পিআরকেতে করা হয়েছে কিভাবে, কর্নিয়ার এপিথেলিয়ামটা সরিয়ে দিয়ে ওখানে করা হয়েছে, আর এখানে একটা আলাদা ফ্ল্যাপ তৈরি করে তার উপরে লেজার রশ্মি দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওই ফ্ল্যাপটা আবার রিপোজিশন করা হয়, অর্থাৎ যেখানে ছিল সেখানে রেখে দেওয়া হয়, এবং এখানে কোনো সেলাই বা কোনো কিছু লাগে না, এটা বায়োলজিক্যাল প্রসেসে মিশে যায়, জাস্ট উইদিন মিনিটস এটা মিশে যায়। তারপরও আমরা সাধারণত পেশেন্টদেরকে 1 সপ্তাহের জন্য পানি লাগাতে নিষেধ করি, অথবা রাবিং করতে, চোখ ঘষতে নিষেধ করি। বাট অন্য যে কোনো কিছু সে করতে পারে। যেদিন করবেন তার পরের দিন থেকেই আপনি ইউ আর ফ্রি টু ডু এনিথিং, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এভরিথিং, অফিস ওয়ার্ক সব কিছু করতে পারবেন, তবে 1 সপ্তাহ আপনি পানি লাগাতে পারবেন। জি, আরো অনেক কিছু জানার আছে, তবে একজন দর্শক আছে, ওনার সাথে কথা বলবো। জি জি, দর্শক আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে সাইফুল ইসলাম বলছিলাম। জি, আমার চাচার বয়স হচ্ছে 48 বছর, তাকে কি ল্যাসিক করাতে পারবো? ধন্যবাদ দর্শক, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের আসলে ল্যাসিক করার জন্য একটা বেঞ্চমার্ক আছে, এইজের বয়সের একটা বেঞ্চমার্ক আছে। সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 18 বছরের আগে সাধারণত ল্যাসিক করা হয় না, কিন্তু আপার কোনো এজ লিমিট বেসিক্যালি নেই। অর্থাৎ তার উত্তর হচ্ছে, উনি যদি 48 বছর বয়স হয় এবং আমাদের ল্যাসিক করার আগে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করি, ইভ্যালুয়েশন করি, সেটাতে যদি উনি স্যুট করেন উনি ল্যাসিক করতে পারবেন। জি, আমরা আরো অনেক কিছু শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে।
দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশনের ছোট্ট একটি বিরতি দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজার আহলা এবং আজকে আমরা কথা বলছি চোখের আধুনিক চিকিৎসা, রিফ্র্যাক্টিভ সার্জারি, এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মেজর জেনারেল কামরুল হাসান খান, অবসরপ্রাপ্ত। আপনাকে অনেক ধন্যবাদ আরও একবার দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা বেশ কিছু সার্জারির কথা এরই মধ্যে আপনার কাছ থেকে শুনেছি। পিআরকে নিয়ে শুনলাম এবং ল্যাসিক নিয়ে শুনলাম যে কী কী করা হয়। স্মাইল এবং স্মাইল প্রো নিয়ে যদি বলতেন যে সেখানে আসলে কি করা হচ্ছে। দুটো পিআরকে এবং ল্যাসিকের মধ্যে কিন্তু একটা পার্থক্য আপনি আমাদেরকে এরই মধ্যে বলেছেন। আচ্ছা, পিআরকে এবং ল্যাসিকের মেইন কারেকশনটা যে আমরা লেজার রশ্মি দিয়ে চোখের কর্নিয়ার কার্ভেচার চেঞ্জ করছি, এটা দুইটা কিন্তু আইডেন্টিক্যাল, শুধু সারফেসটায় একটু ডিফারেন্স আছে, কিন্তু স্মাইলটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। স্মাইল এবং স্মাইল প্রো এটার বেসিক যেটা সেটা হচ্ছে আমরা যে আগেই বলেছি যে কর্নিয়ার কার্ভেচার চেঞ্জ করি, কি দিয়ে চেঞ্জ করি? এক্সাইমাল লেজার প্রয়োগ করে। এই লেজারটার নাম হচ্ছে এক্সাইমাল লেজার। এই কর্নিয়ার উপরে লেজারটা দিয়ে লেজার কর্নিয়ার ইরেগুলারিটিসটাকে কারেকশন করা হয়। আর স্মাইলে এই এক্সাইমাল লেজার ইউজ করা হয় না। স্মাইলে ইউজ করা হয় ওই যে ল্যাসিকের ক্ষেত্রে যেই লেজারটা দিয়ে ফেমটোসেকেন্ড লেজার দিয়ে যে একটা ফ্ল্যাপ আলাদা করা হয়েছে, ওই ফেমটোসেকেন্ড লেজারটাকে এমনভাবে প্রোগ্রামিং করা হয় যে সারফেসটা ইনট্যাক্ট থাকে, অর্থাৎ কর্নিয়ার কোনো লেয়ার আলাদা হয় না। যেমন আপনার পিআরকেতে এপিথেলিয়াম সরানো হলো, ল্যাসিকে একটা লেয়ার সরানো হলো, কিন্তু স্মাইলে কোনো লেয়ারই সরানো হয় না, একদম ইনট্যাক্ট কর্নিয়াতে জাস্ট লেজার মেশিনটা বসে, সার্জন এরকম একটা প্রেস করেন পায়ে, একটা 6 থেকে 8 সেকেন্ড, আবার মেশিনটা উঠে যায়। রোবোটিক একটা টেকনোলজি, মেশিনটা উঠে যায়। উঠে যাওয়ার পরে ওই কর্নিয়ার ভিতরে ঠিক যতটুকু টিস্যু আলাদা হলে ওনার যে পাওয়ার, সেই পাওয়ারটুকু কারেকশন হবে, ততটুকু টিস্যু আলাদা হয়ে যায়, লেজার দিয়েই আলাদা হয়ে যায়। আর একটা ছোট্ট 2 মিলিমিটারের মতো একটা সাইড কাট হয়, ওই 2 মিলিমিটার দিয়ে ওই টিস্যুটুকু বের করে ফেলা হয়। তো এখন এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার কোনো সারফেসটা, কর্নিয়ার যে সারফেসটা, এটা ইনট্যাক্ট থাকতেছে এবং ওই কোনো ফ্ল্যাপ তৈরি করা হচ্ছে না। যার ফলে যেটা একটু আগে আমি বলছিলাম যে লেজার করার পরে বা স্মাইল পিআরকে করার পরে আমরা পেশেন্টকে বলি যে আপনি রাবিং করবেন না। কারণ কি? কারণ ওই যেহেতু এটাকে একটা ফ্ল্যাপ তোলা হয়েছে, ইনিশিয়াল ফিউ ডেজে রাবিং করলে পরে একটু ডিসপ্লেস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু স্মাইলে কোনো ফ্ল্যাপই হয় না, কাজে ডিসপ্লেসমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে এক। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে স্মাইলে যে যেহেতু আমার কর্নিয়ার সারফেসটা ইনট্যাক্ট থাকে, সারফেসে যত নার্ভ ফাইবার থাকে সেগুলি ইনট্যাক্ট থাকে, যার ফলে রিফ্র্যাক্টিভ সার্জারির পরে যে একটু ড্রাইনেসের টেন্ডেন্সি থাকে অনেকের, সেটা স্মাইলের ক্ষেত্রে অনেক কম হয়। আর স্মাইলের যে আপনি সাথে আর একটা বললেন স্মাইল প্রো, স্মাইল প্রোটা হচ্ছে বেসিক্যালি অরিজিনাল টেকনোলজিটা একই, কিন্তু এখানে মেশিনটাকে মোর অ্যাডভান্স এবং একটু রোবোটিক ফ্লেভার দেওয়া হয়েছে এর মধ্যে। কারণ এই মেশিনটা প্রথমে লেজারটা যে পরে নিজে নিজেই মেশিনটা আবার উঠে যায় সুইচের মাধ্যমে, আবার আর একটা মাইক্রোস্কোপ আসে যেটা দিয়ে সার্জন ওই ইটা রিমুভ করে, ইন্টার সারফেসের যে টিস্যুটা সেটা রিমুভ করে এইটার। আর এটার টেকনোলজিতে কিছু ফাইন লেভেলের কিছু কারেকশন আছে, যেটা ওই প্রিভিয়াস স্মাইলের মধ্যে যেটাতে অ্যাবসেন্ট আছে, এখানে সেটা এটুকু ইনকর্পোরেট করা হয়েছে। ওই ফাইন লেভেলের কারেকশনটাও স্মাইল প্রোতে হয়। যার এখন কোনো ধরনের একটা রিফ্র্যাক্টিভ এরর আছেন, উনি যখন এখন আপনাদের কাছে আসছেন, যেহেতু এখন আমাদের কয়েক রকমের অপশন আছে, কিভাবে আমরা আসলে বুঝবো যে ওনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এখন কি আমরা ওনাকে ল্যাসিক করাবো, নাকি পিআরকে দিব, নাকি স্মাইল বা স্মাইল প্রো? এইটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে আমরা যখন ল্যাসিক করার আগে বা রিফ্র্যাক্টিভ সার্জারির আগে পেশেন্টের যে ইভ্যালুয়েশন করি, ইভ্যালুয়েশনের মধ্যে ওনার দৃষ্টিশক্তি, ওনার চোখের ড্রাইয়ে আছে কিনা, ওনার চোখের প্রেশার কত, ওনার রেটিনা ইভ্যালুয়েশন সব করি। সবচেয়ে ইম্পর্টেন্ট ইভ্যালুয়েশন যেটা, সেটা হচ্ছে পেন্টাক্যাম। এটা হচ্ছে কর্নিয়ার টোপোগ্রাফি বা টোমোগ্রাফি। এই টোমোগ্রাফি বা টোপোগ্রাফি দিয়ে আমরা কর্নিয়ার স্ট্রাকচারটা দেখতে পাই, কর্নিয়ার থিকনেস দেখতে পাই, ওটার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা দেখতে পাই।
এবং এইটার একটা মিনিমাম লেভেল আছে যে ওনার যে পাওয়ার, যেমন কারো হয়তো পাওয়ার -2 আর কারো হয়তো পাওয়ার -7, দুইজনের জন্য নিশ্চয়ই সমান লেজার লাগবে না। যার 2 তার একটু কম লেজার লাগবে, যার 7 তার বেশি লেজার লাগবে। এখন আমি তো ইনডেফিনিট লেজার ইউজ করতে পারবো না। মনে করেন একজনের -18, তার অনেক লেজার লাগবে। এখন এই পরিমাণ লেজার দিলে ওনার কর্নিয়াটা যে রেসিডুয়াল যেটুকু রিমেইনিং থাকবে সেটুকু ওনার জন্য সেফ কিনা এটা তো আমাকে নিশ্চিত করতে হবে। এই জন্য কিন্তু অনেক সময় অনেককে আমরা রিগ্রেট করি, আমরা বলি যে না সরি, আপনার যে ইভালুয়েশন করে আমরা দেখলাম আপনার যে পাওয়ার, এই পাওয়ারের লেজার ট্রিটমেন্ট করা ঠিক হবে না। তো এখন কথা হচ্ছে, যদি দেখা যায় যে ইভালুয়েশন করে তার চোখের কর্নিয়ার স্ট্যাটাস ভালো আছে এবং যে পাওয়ার কারেকশন করা লাগবে সেটা ওনার দিয়ে করা যাবে। একেবারে স্ট্যান্ডার্ডের মধ্যে যদি থাকে তাহলে আমরা 3টা পেশেন্টকে বলে ওনার হাতে ছেড়ে দিই যে আপনি কোনটা অপশন নেবেন। আর যদি দেখি যে না এখানে একটু থিকনেসের একটু ইস্যু আছে, যে রেজার করার পরে যেই লেভেলটায় থিকনেসটা থাকবে সেখানে একটু সেফটির ইস্যু আছে, সেক্ষেত্রে আমরা তখন অ্যাডভাইস করি যে আপনি আইদার পিআরকে করেন অথবা স্মাইল করেন, লেসিকটা আপনি অ্যাভয়েড করেন। আর যদি তার স্ট্যান্ডার্ড থিকনেস থাকে তাহলে 3টার জন্য যে কোনোটার জন্য উনি উপযোগী, উনি যেটা অফ করেন, কারণ এটার মধ্যে কস্ট ডিফারেন্স আছে। কস্টের ডিফারেন্স আছে। জি, আরও প্রশ্ন আছে, তবে তার আগে দর্শকও আছে। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। হ্যাঁ, আমি রাশেদ বলছি। আপা, আসসালামু আলাইকুম। জি, আমি রাজশাহী থেকে বলছি। জি, এই ডাক্তার সাহেব যেটা বলছিলেন, এই কি বলে, এই চিকিৎসাটা আসলে কত বছর বয়স থেকে লওয়া যাবে, এটা একটা। আর একটা হচ্ছে যে এই কি বলে, খরচাপাতি কিরকম পড়বে একটু বললে ভালো হতো। ধন্যবাদ দর্শক। আসলে কত বছর বয়স থেকে করতে হবে এটা একেবারে বেঞ্চমার্ক হচ্ছে 18 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব। সাধারণত আরেকটা বড় বেঞ্চমার্ক হচ্ছে আমরা চেষ্টা করি যে ওই পেশেন্টের গত 6 মাস থেকে 1 বছরের মধ্যে চোখের পাওয়ার আর পরিবর্তন হয়েছে কিনা। যদি দেখি মাত্র 3 মাস আগে ওনার পাওয়ার চেঞ্জ হয়েছে, তাকে আমরা বলি আপনি আরেকটু ওয়েট করেন। তবে মোটামুটি 18 ইয়ার্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে নিম্নে। আর উপরে তো আমি আগেই বললাম যে উপরে আসলে কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো বয়সেই করা যেতে পারে। আর খরচের বিষয় সেটা হচ্ছে যেটা পিআরকে এবং ব্লেড ল্যাসিক আমি যেটা বললাম, ওই দুইটার খরচ প্রায় একই রকম। বাংলাদেশে এটা 75,000 টাকা লাগে 2 চোখের জন্য। আর যেটা ফেমটোল্যাসিক অর্থাৎ ফুল লেজার দিয়ে যেটা করা হয়, এটা হচ্ছে 1,10,000 টাকা, বা কোথাও মানে 1 লাখ থেকে 1,10,000 এর মধ্যে ভেরি করে। আর যেটা স্মাইল বা স্মাইল প্রো, ওটা হচ্ছে 1,60,000 থেকে 1,70,000 টাকা। এই কস্টিংটা ডেফিনেটলি একটা ম্যাটার, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে এই ল্যাসিক অথবা স্মাইল, এই দুটোর ক্ষেত্রেই প্রত্যেক পেশেন্টের জন্য একটা ইন্ডিভিজুয়াল ডিভাইস ইউজ করা হয়, এটা ডিসপোজেবল। এটা এই পেশেন্টে করার পরে ইভেন এক চোখে করার পরে আরেক চোখেও আরেকটা ডিভাইস দেওয়া হয়, সেম ডিভাইসটা ইউজ করা হয় না। এটা খুবই কস্টলি। আমরা যে রেটটা বললাম তার প্রায় অর্ধেকের বেশি খরচ হচ্ছে শুধু এই ডিভাইসটায়, এবং এই কারণেই আসলে মানে খরচটা বেশি হবেই। বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইভেন সিঙ্গাপুরে বা আমাদের কাছাকাছির মধ্যে থাইল্যান্ডে, এটা অনেক আমাদের চেয়ে 3 গুণ 4 গুণ বা 5 গুণ এরকম কস্ট। ওই ডিভাইসটার জন্যই কস্টটা। ডিভাইসটা বেসিক্যালি ডিভাইসের সাথে একটা লাইসেন্সও জড়িত। যারা এই মেশিনগুলি আমাদেরকে সাপ্লাই করছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, ওনাদের প্যাটেন্সি আছে, ওনারা এই ডিভাইসটাও দেন এবং তার লাইসেন্স ফিটাও নেন। আমাদের আসলে সময় খুব অল্প, কিন্তু প্রশ্ন অনেক বেশি। আর একটু জানতে চাই আপনার কাছে যে বয়সের ব্যাপারটা আপনি বলছিলেন, কিন্তু পাওয়ার, যে আমাদের কত পাওয়ার হলে করা যায়, এটার কি কোনো রেঞ্জ আছে কিনা? এটা আসলে সাধারণত নিচে কোনো রেঞ্জ নেই, যে ইভেন 0.5ও কেউ চাইলে করতে পারে। আর উপরের রেঞ্জটা হচ্ছে প্রতি ডিগ্রি পাওয়ারের জন্য, প্রতি ডায়াপ্টার পাওয়ারের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লেজার প্রয়োগ করতে হয়। এখন আমাদের একটা হিসেব আছে যে সে ফর এক্সাম্পল একজনে -5 পাওয়ার নিয়ে আসলো, এখন এই 5 পাওয়ারে কতটুকু লেজার দিতে হবে এবং সেই লেজার দেওয়ার পরে ওনার কর্নিয়ার রেসিডুয়াল থিকনেসটা যেটা সেফটি মার্জিন সেটাকে ক্রস করে কিনা, এর উপরে আমরা নির্ধারণ করি। কোনো ধরনের কি সাইড ইফেক্ট আপনারা পান কিনা এই সার্জারিগুলো করার পরে? আচ্ছা, সাইড এফেক্ট, এই যে আমরা বললাম যে লেজার করার আগে আমরা যে ইভ্যালুয়েশনটা করি, ওই ইভ্যালুয়েশনটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা প্রোটোকল আছে, এবং এটা ওই প্রত্যেক যিনি লেজার ট্রিটমেন্ট করেন উনি ওই প্রোটোকলটা যদি নিখুঁতভাবে পালন করেন, আমরা ধরেই নেব উনি পালন করবেন,
এবং ওইটাকে মেনটেন করে যদি সার্জারি করা হয় তাহলে সাইড এফেক্টের পরিমাণ খুবই কম। একটা কমন একটা অনেকে একটু কমপ্লেন করে, একটু সামান্য ড্রাইনেসের কথা কমপ্লেন করে, সেটাও কিন্তু আমরা করার আগে ওনার কোনো ড্রাইনেস সংক্রান্ত কোনো প্রবলেম আছে কিনা ওটা ইভ্যালুয়েট করে নেই। আর মেকানিক্যাল কিছু কিছু সাইড এফেক্ট হতে পারে, যেটা হচ্ছে ওই ব্লেড ল্যাসিক করার সময় বা ফেমটোল্যাসিক করার সময় অথবা পিআরকে করার সময় যে মেশিনটা যে এসে কর্নিয়ার উপরে যে বসলো, এই সময় একটা ইম্পর্টেন্ট ইস্যু যে পেশেন্ট কোঅপারেশন অ্যান্ড আদার থিংস, ওই সময় যদি কোনো রকমের এদিক ওদিক হয় সেক্ষেত্রে পাওয়ারের হেরফের হতে পারে। যে আমি তো চাচ্ছি -5 থেকে 0-তে নিয়ে আসবো, কিন্তু হয়তো দেখা গেল সার্জারি করার পরে 0.25 বা 0.5 একটু এদিক ওদিক হেরফের হলো, বাট যার এরকম পাওয়ার ছিল তার কাছে এটা খুবই নেগলিজেবল, উনি এটাকে কগনিজেন্সে নেয়নি না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এর সাথে আপনার যদি আপনি আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দেন, আমি একটু আরেকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে রিফ্র্যাক্টিভ সার্জারির কিন্তু কোনো এন্ড নাই। আমরা যে এটা নিয়ে আলাপ করলাম সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট, যেমন -9 বা -10 এ পর্যন্ত হয়তো লেজার ট্রিটমেন্ট করে দেখা গেল যে এর বেশি হলে আমি আর করতে পারছি না। কিন্তু দর্শকদের আমরা একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে গত বেশ কয়েক বছর যাবৎ আমাদের দেশে নতুন আরেকটা রিফ্র্যাক্টিভ প্রসিজিওর চালু হয়েছে, যেটাকে বলা হয় আইসিএল বা ফ্যাকিক আইওএল। এটা হচ্ছে চোখের ভেতরে একটা লেন্স ইমপ্লান্ট করি আমরা। এটা আপ টু 20, আমি নিজে -22 ডায়োপ্টার পেশেন্টের লেন্স ইমপ্লান্ট করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এই যে রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে এত কিছু আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। Supported by Bangladesh Eye Hospital.